নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণ। আজকে শুনব অন্তিম পর্ব। কলকাতা থেকে বিজয় ফিরে আসার পর হঠাৎ একদিন রাত্রিরে সাঁইরাজ জাভেরি বাজারে এসে হাজির। তখন সন্ধে নামতে শুরু করেছে। কলকাতা ফুড ভ্যালির বিকিকিনি বন্ধ হয়ে গেছে। সাঁইরাজকে দেখে বিজয় হতবাক, বলল, আপনি? সাঁইরাজ বলল, একটা দরকারে আসতে হলো। চলে ফিরবে তো? হ্যাঁ, গাড়ি নিয়ে এসেছি। আজ আর ট্রেনে চড়তে হবে না। আমার সঙ্গে চলো, যেতে যেতে আর্জেন্ট কিছু কথা আছে। মোহাম্মদ আলী রোডের মার্কেট থেকে ভ্যানে রোজকার মতো ময়দা, চিনি, ঘি, তেল ইত্যাদি চলে এসেছিল। বিজয় সদাশিবকে বলল, তুই সব মিলিয়ে নে, এই টাকাগুলো রাখ, ওদের বিল মিটিয়ে দিবি। এতদিন এসে বুঝে গেছে ছেলেটা আদ্যপান্ত সৎ এবং বিশ্বাসী, একেবারে সোনার টুকরো, একটি পয়সারও কারচুপি সে করবে না। সদাশিবকে সব বুঝিয়ে বিজয় সাঁইরাজের গাড়িতে গিয়ে উঠল। মেরিন ড্রাইভের দিক দিয়ে ড্রাইভ করতে করতে সাঁইরাজ বলল, লাইফে অনেক স্ট্রাগল করেছি, কত কষ্ট করে শুয়োরের খোঁয়ারের মতো চুলের খুপড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে বছরের পর বছর কাটিয়েছি। একেবারে জানোয়ারের মতো লাইফ। আমরা ঠিক করেছি চলে হার থাকবো না। বিজয় চমকে উঠল। তাহলে কোথায় যাবেন? সান্তা ক্রুজ ইস্টে একটা হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে ফ্ল্যাট বুক করব 2-4 দিনের ভিতর। বিজয় কি উত্তর দেবে ভেবে পেল না। এখান থেকে সাঁইরাজরা চলে গেলে পদ্মিনীর সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই থাকবে, কিন্তু যখন ইচ্ছা তখন তো দেখা হবে না। মনটা খারাপ হয়ে গেল তার। সাঁইরাজ বলতে লাগলো, শুধু আমরাই না, কাম ধান্দা করে তোমার তো ইনকাম ভালোই হচ্ছে, তুমিও একটা অ্যাপার্টমেন্ট বুক করবে। আমি? আরও একবার চমকে উঠল বিজয়। আরে হ্যাঁ হ্যাঁ ইয়ার, আমরা অ্যাপার্টমেন্টে থাকবো আর আমার হোনেওয়ালা সান ইন ল চলে থাকবে। তাই কখনো হতে পারে? সাঁইরাজ কখনো তাকে বলে ইয়ার, কখনো বা মাই সান। আজ তার প্রতিটি বাক্যে শুধুই চমক। জড়সড় বিজয় শুধু বলতে পারল, সান ইন ল। সাঁইরাজ চোখ সরু করে বলল, সেই যে ক্রিসমাসের দিন প্রথম আমাদের কামরায় এসেছিলে, তারপর থেকে আমার লড়কিটা সমানে তোমার পেছনে চক্কর মেরে চলেছে। তার তো একটা হ্যাপি এন্ডিং দরকার। সাঁইরাজের চোখে তাহলে ধুলো ছিটানো যায়নি? তারা যে লুকিয়ে চুরিয়ে এধারে ওধারে ঘুরত, সেটা ঠিক ধরে ফেলেছে রেন্টে কারের এই ধুরন্ধর কারবারি। বিজয় তার দিকে তাকাতে পারছিল না। সাঁইরাজ আর মজা বা মস্করার ধার দিয়ে গেল না, বলল, একটা অ্যাপার্টমেন্ট তোমাকে নিতেই হবে, সব বুক হয়ে যাচ্ছে। এরপর
40 কিলোমিটার দূরে ভিরার কি ভার্সোবায় গিয়ে ফ্ল্যাট নিতে হবে। অত দূর থেকে এসে কাজ করা ভেরি টাফ। কিন্তু কিন্তু আমি টাকা পাবো কোথায়? তোমার বিজনেসে প্রফিট হচ্ছে না? হচ্ছে। তবে বিজয় তার পারিবারিক দায় দায়িত্ব, ব্যাংক লোন, জাভেরি বাজারের ঘর ভাড়া, স্টলের কুক এবং কর্মচারীর মাইনে ইত্যাদি সম্পর্কে জানিয়ে বলল, লাভ যা হয় তার বেশিরভাগটাই এসবের পেছনে চলে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে সাইরাজ বলল, কমপ্লেক্সটা কমপ্লিট হতে মিনিমাম 3 ইয়ার্স। তোমাকে পুরোটা ডাউন পেমেন্ট করতে হবে না, ইনস্টলমেন্টে পে করার ব্যবস্থা আছে। আমি এখন তোমার নামে বুকটা তো করে ফেলি, যতদিন না পারছো আমি ইনস্টলমেন্ট চালিয়ে যাব, তারপর দেখা যাবে। এভাবে অ্যাপার্টমেন্ট নিতে মন খুঁতখুঁত করছিল বিজয়ের। অনেক বোঝালো সাইরাজকে, কিন্তু সে কোনো কথাই শুনল না। কয়েকদিনের মধ্যে বুকিংটা করে ফেলল সাইরাজ এবং সান্তা ক্রুজে হাউজিং কমপ্লেক্সের সাইটটাও তাকে দেখিয়ে আনলো। নতুন অ্যাপার্টমেন্ট মানে নতুন করে আর একটা বোঝা চাপল বিজয়ের ঘাড়ে। অগত্যা বিজনেস আরও যাতে বাড়ানো যায় সেই ছক বানিয়ে এগোতে লাগলো সে। এদিকে অন্য একটা ব্যাপার ঘটছিল। সে মুম্বাই আসার অনেক আগে থেকেই দেশের বিজনেস ক্যাপিটাল অর্থাৎ ব্যবসা বাণিজ্যের রাজধানী মুম্বাই জঙ্গিদের টার্গেট। সেই 1993 থেকে বারবার এখানে জঙ্গি হানা হয়েছে। তারা বিস্ফোরণ ঘটিয়ে চলেছে শহরের নানা এলাকায়। রেল স্টেশন, ভিড়ে ঠাসা সাবারবান ট্রেন, বড় হোটেল, বেছে বেছে এরকম সব জনবহুল অঞ্চলে। এই ঘাতক বাহিনীর একমাত্র লক্ষ্য মুম্বাইতে সন্ত্রাস ছড়িয়ে দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে দুমড়ে মুচড়ে পঙ্গু করে ফেলা। বিজয় এসেছিল 2002-এ। সে বছরই মুম্বাই সেন্ট্রাল স্টেশনে টেররিস্টরা ব্লাস্ট ঘটিয়েছিল। সে তখন সবে জুপিটার টেক্সটাইলে চাকরি পেয়েছে। অন্য সব মুম্বাইকারের মতো এই বিস্ফোরণ সে গ্রাহ্য করেনি। পরের বছরই জাভেরি বাজার, ঘাটকোপার, গেটওয়ে অফ ইন্ডিয়া, মুলুন্ড স্টেশনে বিস্ফোরণ ঘটল। 2003-এ জাভেরি বাজারে কলকাতা ফুড ভ্যালি খুলল বিজয়। তারপরও কি বিস্ফোরণের শেষ আছে? 2006-এ, 2008-এ এই ধ্বংসাত্মক আক্রমণে শয়ে শয়ে নিরীহ মানুষের প্রাণ গেল। এর মধ্যে বিমল বিকম পাশ করলে তাকে মুম্বাই নিয়ে এলো বিজয়। সে তখন কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা কারো কারো বাড়িতে ফুড সাপ্লাই দিতে শুরু করেছে। বিমল কাজকর্মে চৌকস, ভীষণ পরিশ্রমী। তাকে কোনো দায়িত্ব দিলে নিখুঁতভাবে সেটা করে ফেলে। বিমল আশায় সে স্বপ্ন দেখতে শুরু করে দিল। শুধু জাভেরি বাজারেই না, আরও 2-1টা এলাকায় যেখানে প্রচুর বাঙালি থাকে ব্রাঞ্চ খুলবে। সান্তা ক্রুজের হাউজিং কমপ্লেক্সটা তৈরি হয়ে গিয়েছিল। চোল থেকে সাইরাজরা সেখানে উঠে গেল। বিজয়কেও টেনে নিয়ে এলো। প্রথম দিকে বুক করা থেকে 2-3টে ইনস্টলমেন্টের টাকা সাইরাজ দিয়েছে। পরের কিস্তিগুলো বিজয়ই মিটিয়েছে। বিমল মুম্বাইতে আসার পর টের পেয়েছিল তার দাদার সঙ্গে পদ্মিনীর সম্পর্কটা কী ধরনের। সে চাইতো ওদের বিয়েটা এবার হয়ে যাক। তার ইচ্ছা একবার বাড়িতে গিয়ে এ ব্যাপারটা মা বাবাকে বলে আসবে। কিন্তু বিজয়ই তাকে বাধা দিয়েছে। বিমল এখনই যেন এই নিয়ে হইচই না করে। বিজয় ব্যাংক লোন অনেকটাই শোধ করে ফেলেছে, তবু খানিকটা তো রয়েছে। তাছাড়া সাইরাজের কাছেও তার 1,04,000 টাকা ঋণ। সেসব মিটিয়ে নিজেই গিয়ে মা বাবাকে বলবে। ঋণ শোধের সঙ্গে 3 বোনের বিয়ে আছে।
সঞ্জুর পড়া শেষ করার ব্যাপার আছে, হুট করে সে কিছু করে বসবে না। বিমল জানে তার দাদার মতো মানুষ হয় না, বিপুল কর্তব্যবোধ তার। সে চুপ করে গেছে, পদ্মিনীর খবরটা চেতলার বাড়িতে জানায়নি। সেই বিমল এই 2011 বিস্ফোরণে মারা গেল। কি ভয়াবহ মৃত্যু! তারই মৃতদেহ নিয়ে বিজয় আজ ফিরে চলেছে নিজের শহরে, সম্পূর্ণ ধ্বস্ত, উদ্ভ্রান্ত, দিশেহারা। হঠাৎ তরুণী ঘোষিকার সুরেলা কণ্ঠস্বরে চকিত হয়ে উঠল বিজয়। মেয়েটি জানাচ্ছে, আমরা কলকাতা বিমানবন্দরে আর কয়েক মিনিটের মধ্যে ল্যান্ড করব। আপনারা সবাই অনুগ্রহ করে সিট বেল্ট বেঁধে দিন, ধন্যবাদ। ছোট ভাই সঞ্জু, বড় বোন ডলি, পিসেমশাই সুকুমার মজুমদার, মামা মৃত্যুঞ্জয় কর এবং আরও কয়েকজন আত্মীয় স্বজন, বিজয়দের পাড়ার 5-6 জন প্রতিবেশী, এমন কিছু লোকজন এয়ারপোর্টে অপেক্ষা করছিল। মুম্বাইতে পিসে এবং মামার ছেলেদের চাকরি টাকরি জোগাড় করে দিতে পারেনি বিজয়, সেজন্য তাদের প্রচণ্ড ক্ষোভ ছিল। কিন্তু এই শোকের সময় তা মনে করে রেখে দূরে সরে থাকেনি। ওরা সৎকার সমিতির কাঁচে ঢাকা একটা লম্বা ভ্যান ছাড়াও 4টে প্রাইভেট কার ভাড়া করে নিয়ে এসেছে। সঞ্জু আর ডলি অবিরল কেঁদে যাচ্ছিল, বিশেষ করে কাঁদতে কাঁদতে ডলিটার হিক্কা উঠে যাচ্ছে। প্লেন থেকে ডেড বডি বের করতে ঘণ্টাখানেক সময় লেগে গেল। তারপর বডিটা সৎকার সমিতির ভ্যানে তোলা হলো। বিজয়, ডলি, সঞ্জু, পিসেমশাই আর এক মামাতো ভাই দীপক একটা গাড়িতে উঠল, বাকি সবাই অন্য গাড়িগুলোতে। পিসেমশাই সুকুমার মজুমদার বিমলের মৃত্যুতে কষ্ট পেয়েছে ঠিকই, তবে শোকে অধীর হয়ে পড়েনি। লম্বা চওড়া ঠান্ডা মাথার মানুষ সুকুমার বিমলের শেষ কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক করা আছে বিমলের বডি প্রথমে চেতলার বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে কেওড়াতলা শ্মশানে। বাড়ি পৌঁছতেই কমলা সৎকার সমিতির গাড়ির সবাধারে বিমলের শায়িত দেহটি দেখে বুক ফাটানো চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সুরপতিকেও সামলানো যাচ্ছিল না। ডলি আর সঞ্জু কাঁদছিলই, অন্য 2 বোন সোনা আর রূপু কাঁদতে কাঁদতে যেন উন্মাদ হয়ে যাবে। বাড়ির একটি তরতাজা ছেলে মুম্বাই গিয়েছিল, ফিরে এলো তার মৃতদেহ। মা, বাবা, ভাই, বোন কি করে এই ভয়াবহ মৃত্যু সহ্য করবে? বাড়ি ভর্তি আত্মীয় পরিজন এবং প্রতিবেশীরা, তারা সুরপতি, কমলা এবং খুগুদের ঘিরে রইল। এই উত্তরল কান্নাকাটির মধ্যেই আবছাভাবে বিজয়ের চোখে পড়ল তাদের সেই পুরনো ভাঙাচোরা ছাল চামড়া ওঠা বাড়িটার জায়গায় নতুন দোতলা বিল্ডিং তৈরি হয়েছে। এর জন্যই মুম্বাই থেকে মাসের পর মাস টাকার যোগান দিয়ে গেছে সে। নতুন বাড়িটার কাজ যখন 3 বছর আগে শুরু হয়, তখন 2 দিনের জন্য চেতলায় সে দেখে গিয়েছিল বিজয়। তারপর আজ দেখল। ঘণ্টাখানেক বিমলের মৃতদেহ বাড়িতে রাখা হয়েছিল, তারপর কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হলো। বিজয়দের বাড়ি থেকে শ্মশান আর কতটুকুই বা দূরে। 15 মিনিটের ভেতর সেখানে পৌঁছে গেল তারা। দেখতে দেখতে দিন 20 কেটে গেল। এর মধ্যে বিমলের শ্রাদ্ধ শান্তি মিটে গেছে। শোকের সেই অধীরতা হার নেই। সময়ের হাতে কি যেন এক ম্যাজিক থাকে, যা সব যাতনা, সমস্ত ক্লেশ এবং মানসিক দাহ ধীরে ধীরে হরণ করে নেয়।
এই 20 দিনে পদ্মিনী কতবার যে ফোন করে তার খবর নিয়েছে। শুধু কি পদ্মিনী, সাইরাজ, বিনায়ক, লীলাবতী, নিরঞ্জন, ভূপতি পাল এবং সদাশিব, তাদের সবার একটাই কথা, বিজয় কবে মুম্বাই ফিরবে। বিজয় বলেছে, দেখি কবে যাই। জাভেরি বাজারের কয়েকজন হীরের কারিগর এবং দোকানদার প্রিয়জনদের হারিয়ে তাদের হাওড়া হুগলির বাড়িতে ফিরে এসেছিল। ওরা বিজয়ের মোবাইল নাম্বার জানে, তারাও তাকে ফোন করেছে, কথায় কথায় জানিয়েছে আর মুম্বাইতে ফিরবে না, কলকাতার দিকে কিছু একটা করার চেষ্টা করবে। এদের সিদ্ধান্ত বিজয়ের মনের জোর যেন আরো অনেকটাই কমিয়ে দিয়েছে। এরই ভেতর একদিন সুরপতি বলল, তোকে তো নতুন বাড়িটা ভালো করে দেখানোই হলো না, দেখবি চল। কদিন একতলার একটা ঘরে শুয়েছে বিজয়। কোনো রকমে চান করেছে, খেয়েছে, আর শুধু আচ্ছন্নের মতো ঘুমিয়েছে। ভাইকে হারানোর শোকটা থিতিয়ে এলেও নিশ্চিহ্ন তো হয়ে যায়নি। তাছাড়া জাভেরি বাজারে বিস্ফোরণের পর থেকে বিমলের বডি কলকাতায় আনা, তার শ্রাদ্ধ, মৎস্যমুখী পর্যন্ত অনবরত ছোটাছুটি, সব মিলিয়ে শরীর এবং মন জুড়ে অনন্ত অবসাদ। বাড়িটা সত্যি তার সেভাবে দেখা হয়নি। নতুন অতিথিকে দেখানোর মতোই ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখাতে লাগলো সুরপতি। একতলা একধারে বড় ড্রয়িং রুম, এটা আগেই দেখেছে বিজয়। সুরপতি বলল, এই যে সোফা, কাঁচ দিয়ে ঘেরা বইয়ের র্যাক, অন্য সব ক্যাবিনেট দেখছিস, সব আমি দাঁড়িয়ে থেকে ভালো কার্পেন্টার দিয়ে করিয়েছি। টিভি সেটটাও নতুন, সাজানো গোছানো, সুন্দর হয়নি? মাথাটা সামান্য হেলিয়ে দিল বিজয়। হয়েছে। একতলায় ড্রয়িং রুম ছাড়া রয়েছে দুটো বড় বড় বেডরুম, সবগুলোর গায়ে অ্যাটাচড বাথরুম। সুরপতি জানালো, এর একটা ডলির, অন্যটা তার এবং কমলার। পেছন দিকে কিচেন, খাবার ঘর, স্টোর ইত্যাদি। একতলাটা দেখানো হলে দোতলায় উঠে এলো বিজয়রা। এখানে অ্যাটাচড বাথওয়ালা 3টে বেডরুম, একটা সঞ্জুর, একটা সোনার, একটা রূপোর। ঘরগুলোর সামনের দিকে প্রশস্ত ব্যালকনি, একটা ছোট বসার ঘরও আছে দোতলায়। আত্মীয় স্বজন বা খুব ঘনিষ্ঠ কেউ এলে তাদের এখানে নিয়ে আসা হয়। দোতলা থেকে ছাদ, পুরো ছাদটা জুড়ে পেতলের অজস্র টবে নানা রকম ফুল গাছ, বনসাই, ক্যাকটাস। এখান থেকে দক্ষিণ দিকে দুর্গাপুর ব্রিজের ওধারে নিউ আলিপুরের চোখ ধাঁধানো বিল্ডিংগুলো চোখে পড়ে। সুরপতি বলল, আমার কত দিনের স্বপ্ন ছিল একটা মনের মতো বাড়ি হোক। এতদিনে সেই স্বপ্নের বাড়িটা হলো। সারা জীবন কত কষ্ট করেছি, এই শেষ বয়সটা একটু ভালোভাবে কাটুক। কিন্তু তার মধ্যে এত বড় শোক পেলাম, বিমুটা চলে গেল। কিছুক্ষণ নীরবতা। সুরপতির কথাগুলো শুনতে শুনতে একটা কষ্ট কাঁটার মতো চারিদিক থেকে বিজয়ের মাথায় বিঁধতে লাগলো। এই বাড়িটা পুরোপুরি তার টাকায় তৈরি হয়েছে। দিন রাত খেটে গায়ের রক্ত জল করে টাকা পাঠিয়ে গেছে সে। সেই টাকা না পেলে কি এই বাড়ি তৈরি করা কখনো সম্ভব হতো? কিন্তু সে সম্বন্ধে একটি শব্দও বেরোয়নি সুরপতির মুখ থেকে।
মনটা বিষাদে ছেয়ে গেল বিজয়ের। একসময় সে ডাকল, বাবা। সুরপতি উৎসুক হল। কি বলছিস? এই যে বাড়িটা করা হলো, এখানে সবার জন্য আলাদা আলাদা ঘর রয়েছে। বিমু আর আমার কথা তোমরা একবারও ভাবলে না? সুরপতি বেশ বিব্রত হয়ে পড়ে। না, মানে, একটু সামলে নিয়ে বলল, তুই তো মুম্বাইতে থাকিস, বিমুও কবছর তোর কাছেই ছিল, সে তো আর রইল না, সবই অদৃষ্ট। একটু চুপ করে থেকে বলতে লাগলো, তা তোর নিজের সেখানে একটা ফ্ল্যাট হয়েছে, কাজকর্মের জন্যে মুম্বাইতেই তোকে থাকতে হবে। চেতলায় সারা জীবন বাড়ির সবাইকে কত কষ্ট করে ঘাড় মাথা গুঁজে থাকতে হয়েছে। ভাবলাম নতুন বাড়িতে একটু আরাম করে থাকা যাক, তাই বাড়িটা তার অজান্তে ভাগাভাগি হয়ে গেছে। বিমল আর তার কথা কেউ ভাবেনি। চিরকাল তারা মুম্বাইতে কাটিয়ে দেবে এটাই ধরে নিয়েছিল। যদি কচ্চিৎ কখনো 2-4 দিনের জন্য আসে, অতিথির মতো কাটিয়ে যাবে। বাবার কথা শুনতে শুনতে মুখটা থমথমে হয়ে গেল বিজয়ের। সে কোনো উত্তর দিল না। হঠাৎ কি ভেবে বিজয়ের দিকে তাকায় সুরপতি। লহমায় তার মনোভাব আঁচ করে নেয়। ব্যস্তভাবে বলে, দেখ, চিরকাল তো ডলি, সোনা আর রূপু এ বাড়িতে থাকবে না। বিয়ে হয়ে গেলে একে একে তারা চলে যাবে, তখন বাড়ি একদম ফাঁকা। যখন আসবি, যতদিন ইচ্ছে থাকবি। বিজয় এবারও চুপ। আরও কয়েকদিন কেটে গেল। পদ্মিনী রোজই তাকে ফোন করে। সদাশিব কবে সে মুম্বাই ফিরবে সেজন্য তারা উতলা হয়ে আছে। নিরঞ্জনও ফোন করে তার এবং তাদের বাড়ির খবর নিয়েছে। এর মধ্যে শিবপুর থেকে স্বরূপ দাস একদিন ফোন করল। জাবেরি বাজারে তার একটা ছোট হীরের দোকান আছে। লোকটা তার কলকাতা ফুড ভ্যালির একজন কাস্টমার। বিজয় আর সে একই ফ্লাইটে এবার মুম্বাই থেকে কলকাতায় ফিরেছে। স্বরূপ দাসের সঙ্গে তার একমাত্র ছেলে অমিতের আর বিজয়ের সঙ্গে বিমলের মৃতদেহ। প্লেনেই স্বরূপ বলেছিল, আর মুম্বাই নয়, যে কটা দিন বাঁচে শিবপুরের বাড়িতেই কাটিয়ে দেবে। ফোনেও তাই জানালো। সিদ্ধান্ত বদল হয়নি। জিজ্ঞেস করল, তুমি কি ঠিক করলে? বিজয় বলল, কিছুই ভেবে উঠতে পারিনি, 2-4 দিন যাক। আমার পরামর্শটা নাও। মুম্বাইতে আবার ব্লাস্ট হবে। শহরটাকে ধ্বংস না করে জঙ্গিরা ছাড়বে না। তুমি কলকাতাতেই থেকে যাও। দেখি, আমাকে আর একবারই শুধু যেতে হবে, জাবেরি বাজারের দোকানটা বেচে দিয়ে আসতে। আবারও বলছি, ওই মৃত্যুপুরীতে আর যেও না। ও হ্যাঁ, তোমার কলকাতা ফুড ভ্যালিটা তো রয়ে গেছে। আমি বলি কি, ওটা বেচে দিয়ে এসো। যদি বিক্রি করতে যাও আমাকে জানিও, একসঙ্গে যাওয়া যাবে। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন বন্ধ করল স্বরূপ দাস। মেদিনীপুর থেকে 3 কড়ি দে এবং বর্ধমান থেকে হরিপদ পাঁজাও ফোন করে বলল তারা আর ফিরছে না, কলকাতাতেই কোনো জুয়েলারের দোকানে কাজ জোগাড় করে নেবে। রোজগার অবশ্য অনেক কম হবে,
কিন্তু এছাড়া কিছু করার নেই। বিজয়ও যেন আর না যায়। একদিন হুগলির পাঁচলা থেকে গণেশ হালদার ফোন করে বাড়ি এসে দেখা করল। মাঝবয়সী এই লোকটি জাভেরি বাজারের নাম করা ডায়মন্ড সেটার। তার একমাত্র জামাই দুলাল তার সঙ্গে কাজ করত। এবারের বিস্ফোরণে দুলাল মারা গেছে। গণেশ হালদার খুবই ভালো মানুষ, বিজয়ের শুভাকাঙ্ক্ষী। বলল, ৩৫ বছর মুম্বাইতে কাটিয়েছি। কি শহর ছিল আর কি হয়ে গেল। জামাইটাকে হারিয়ে এলাম। আমি আর ফিরছি না ওখানে। টেররিস্টরা মুম্বাইকে ছাড়বে না, বারবার হামলা চালাবে। তুমিও আর যেও না। যেটুকু মনোবল অবশিষ্ট ছিল তাও যেন শেষ হয়ে গেল বিজয়ের। বাড়িতে আসার পর বিজয়ের মন ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। স্বরূপ দাস তিনকড়িদেরা তার মনে নতুন করে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। মা, বাবা, ভাই বোনদের ছেড়ে মুম্বাইতে ফিরে যেতে ইচ্ছে করছে না। পদ্মিনীর কথা যে সে ভাবেনি তা নয়। বিজয় যদি কলকাতায় থেকে যায়, সে কি আর এখানে চলে আসবে না? নিশ্চয়ই আসবে। তার যা কোয়ালিফিকেশন, এই শহরে হয়তো তার একটা চাকরি জুটে যাবে। না জুটলে জুটবে না। এই ধরনের নানা চিন্তা কদিন ধরে তাকে সারাক্ষণ উতলা করে রাখে। আসলে বিমলের ভয়াবহ মৃত্যু তাকে একেবারে আগাগোড়া ঝাঁকিয়ে দিয়েছে। এই বাড়ির ঘরগুলো যদিও ভাগ বাটোয়ারা হয়ে গেছে, তবু সে যদি চিরকালের মতো ফিরে আসে, নিশ্চয়ই সুরপতিরা খুশি হবে। কোনো রোগে নয়, একটা টকপকে ছেলের আচমকা জঙ্গি হানায় ভয়াবহ মৃত্যু হলো। আর একটি ছেলে ঠিক এইভাবেই মারা যাক, নিশ্চয়ই সুরপতি, কমলা এবং ভাই বোনেরা আদৌ চাইবে না। আজ সকালে বিজয় সুরপতি আর কমলাকে বলল, বাবা, মা, সন্ধেবেলা তোমাদের সঙ্গে বসতে চাই। অনেক কথা আছে। সঞ্জুদের বলে দাও তারাও যেন ওই সময় বাড়িতে থাকে। কমলা কিছু বলল না, তবে সুরপতিকে সামান্য চিন্তিত দেখায়। সে জিজ্ঞেস করল, কি হয়েছে বিজু? সন্ধেবেলা শুনতে পাবে। যা বলার সবার সামনে বলবো। ঘড়ির কাঁটায় যখন 6:30, একতলার ড্রয়িং রুমে একে একে সকলে এসে জড়ো হলো। সেন্টার টেবিলের এক মাথায় একজনের বসার মতো যে সোফাটা রয়েছে, সেটায় বসেছে বিজয়। তাকে ঘিরে বাকি সকলে। কমলা ছাড়া সকলের চোখে মুখে কৌতূহল তো রয়েছেই, সেই সঙ্গে চাপা উদ্বেগও। বিমলের মৃত্যুর পর প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল কমলা। সারা দিন অবিরল কান্না। খাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই, কেঁদেই গেছে একটানা প্রায় 7 দিন। সেই উত্তাল শোক এখন বাইরে ততটা প্রকট নয়, কিন্তু ভেতরে ভেতরে সে চুরমার হয়ে গেছে। আজকাল সর্বক্ষণ কমলা এক বিষাদ প্রতিমা, প্রায় কথাই বলে না। সংসারে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে, কি করছে, সে সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন। নিরাসক্ত মুখে ড্রয়িং রুমের এক কোণে বসে আছে সে। বিজয় একে একে সকলকে দেখে নিয়ে শুরু করল। মুম্বাইয়ের অবস্থা তোমরা টিভিতে যা দেখছো বা খবরের কাগজে পড়ছো, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। টেররিস্টরা ওই শহরটাকে বারবার টার্গেট করছে। কখন কোথায় ব্লাস্ট ঘটাবে কেউ জানে না।
যে কোনো দিন, যে কোনো মুহূর্তে জঙ্গিরা ফের হামলা চালাতে পারে। সন্ত্রাসবাদীদের এই হানার কথা সে আগেও বলেছে, আরও একবার বলল। ঘরের সবাই নীরব। পলকহীন 6 জোড়া চোখ বিজয়ের দিকে তাকিয়ে আছে। বিজয় বলল, মুম্বাইতে এখন বেঁচে থাকাটাই আশ্চর্য ব্যাপার। কখন প্রাণটা চলে যাবে কারো জানা নেই। এখানকার কাগজে বেরিয়েছে কিনা জানি না, অনেক বাঙালি যারা জাভেরি বাজারে আর অপেরা হাউসে কাজ করত ব্লাস্টের পর চলে এসেছে। এদের কেউ কেউ আমায় ফোন করে জানিয়েছে তারা আর মুম্বাইতে ফিরবে না, না খেয়ে মরলেও না। সেদিন গণেশ হালদারকে দেখেছ? আমাদের বাড়ি এসে বলে গেল আমিও যেন ফিরে না যাই। সারাক্ষণ মেশিন গান কি মারাত্মক এক্সপ্লোসিভের মুখে পড়ে থাকা যায় না? বিমুর মৃত্যুর পর থেকে আমার ভীষণ ভয় হচ্ছে। এবারও সবাই চুপ। বিজয় থামেনি। হাসপাতালে হাসপাতালে ঘুরে আমি তো তবু তার ডেড বডিটা নিয়ে আসতে পেরেছি, কিন্তু আমার কিছু হয়ে গেলে কলকাতা থেকে কি আমার হদিশই তোমরা পাবে না? বেওয়ারিশ বডি ওরা জ্বালিয়ে দেবে। কমলা মুখে আঁচল চাপা দিয়ে হঠাৎ ফুঁপিয়ে উঠল, না না না। কমলার ফোঁপানি যেমন শুরু হয়েছিল আবার তেমনি হঠাৎ থেমে গেল। তবে মুখ থেকে সে আঁচল সরাল না। একসময় বিজয় আবার বলল, আমি একটা কথা কদিন ধরেই ভাবছি। এতক্ষণে যেন সুরপতির গলায় স্বর ফুটল। চিন্তাগ্রস্তের মতো জিজ্ঞেস করল, কি ভাবছিস? আমার কিছু লোন টোন আছে। মুম্বাইয়ের ফ্ল্যাটটা বছর আগে যে দামে কিনেছিলাম এখন তার 3 গুণ প্রাইস পাবো। ওটা বেচে দিয়ে বাকি লোন শোধ করলেও বেশ কিছু টাকা হাতে থাকবে। আমার ফুড স্টলটা বেচলেও তো ভালো টাকা পাবো। তাছাড়া ব্যাংকে আরও কিছু ফিক্সড ডিপোজিট করা আছে। এই সব মিলিয়ে হবে আমার ক্যাপিটাল। ভাই বোনেরা কেউ কোনো প্রশ্ন করল না, শুধু সুরপতি জিজ্ঞেস করল, কিসের ক্যাপিটাল? ভাবছি 2-1 উইকের ভেতর মুম্বাইতে আরেকবার গিয়ে ওখানকার সব ব্যবস্থা করে পার্মানেন্টলি কলকাতায় চলে আসব। হাতে যে ক্যাপিটালটা থাকবে তাই দিয়ে এখানেই কিছু একটা করব, কোনো ব্যবসা ট্যাবসা। সুরপতির কণ্ঠমণিটা উৎকণ্ঠায় ওঠানামা করতে লাগল। বার কয়েক ঢোক গিলে সে বলল, কলকাতায়? কলকাতায় কি ব্যবসা করবি? দেখি কি করা যায়। তেমন কিছু করতে না পারলে কলকাতা ফুড ভ্যালিটাই এখানে নতুন করে খুলব। কলকাতায় কি মুম্বাইয়ের মতো বিজনেস জমবে? অসম্ভব। ওখানে প্রথম দিন থেকেই জমে গিয়েছিল, এখানে জমাতে জমাতে 2-3 বছর লেগে যাবে। হয়তো জমবেই না। কলকাতায় বাঙালি খাবারের স্টল অজস্র, কম্পিটিশন অনেক বেশি। বলতে বলতে একটু থেমে ফের শুরু করল বিজয়, শেষ পর্যন্ত যদি জমেও প্রফিট মুম্বাইয়ের 10 ভাগের 1 ভাগও হবে কিনা সন্দেহ।
সুরপতি উত্তর দিল না। বিজয় বলতে লাগলো, কলকাতার মানুষের কেনার ক্ষমতা কম, মুম্বাই দিল্লির তুলনায় কিছুই না। খাবারের দাম বাড়ানো চলবে না, ভালো প্রফিট হবে কি করে? জোরে শ্বাস টেনে সুরপতি বলল, কিন্তু কি? বিপন্ন মুখে সুরপতি এবার বলল, সঞ্জুর ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট হতে এখনো বছর দেড়েক বাকি। রূপু সোনারা পড়াশোনা করছে, তার উপর এখানকার সংসারের খরচ। মেয়ে তিনটের বিয়ে। বাকিটা শেষ না করে চুপ করে গেল সে। বাবার কথায় পরিষ্কার, যে তালিকা একের পর এক সে দিয়ে গেল, তার জন্য টাকার যোগানটা বিজয়কেই দিয়ে যেতে হবে। কিন্তু কলকাতায় ব্যবসা শুরু করলে কবে সেটা দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা ঠিক নেই। নিয়মিত টাকা না পেলে সংসার অচল হয়ে যাবে। সঞ্জু ডলিদের পড়াশোনা বন্ধ হবে। বোন তিনটের বিয়ের ব্যবস্থাই বা কি করে করা যাবে? বিজয় উত্তর না দিয়ে একে একে আরও একবার ঘরের সবাইকে দেখে নিল। সঞ্জুরা শ্বাসরুদ্ধের মতো তার দিকেই তাকিয়ে আছে। শুকনো শীর্ণ গলায় সুরপতি বলল, ইন্ডিয়ার কোনো বড় শহরই এখন আর নিরাপদ নয়। টিভিতে সেদিন শুনছিলাম, দিল্লি থেকে কলকাতাকেও অ্যালার্ট করে দেওয়া হয়েছে, যে কোনো সময় এখানেও টেরোরিস্টরা ব্লাস্ট ঘটাতে পারে। তাই বলছিলাম। বিজয় জিজ্ঞেস করল, কি? না, মুম্বাইতে তোর বিজনেসটা তো খুব জমে গেছে, সেটা এখনই বন্ধ করে দেওয়া ঠিক হবে না। সাবধানে সেখানে বরং আর 4-5টা বছর কাটিয়ে সব পাট চুকিয়ে চলে আয়। বাবার মতলবটা এতই প্রকট, এমন উলঙ্গভাবে বেরিয়ে এসেছে যে বিজয় একেবারে থ হয়ে গেল। ভাই বোনেরা টু শব্দটি করল না, একজনও বলল না, না দাদা, যে শহরটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে মেজদার ওইভাবে মৃত্যু হলো, সেখানে তোমাকে আর যেতে হবে না। এরাই ভাই বোন। বাহ বাহ, কেউ নিজের কথা ছাড়া আর কারো কথা ভাবে না। এরা সবাই নিজেদের চারপাশে স্বার্থপরতার এক একটি বৃত্ত তৈরি করে নিয়েছে। মায়ের ব্যাপারটা অবশ্য আলাদা। তার অসহায় করুণ মুখ এখন আরও কাতর দেখাচ্ছে। একটি সন্তানকে সে হারিয়েছে, আর একটি সন্তান মুম্বাই ফিরে গেলে বেঁচে থাকতে পারবে কিনা জানে না। একদিকে বিজয়ের জন্য প্রবল উৎকণ্ঠা, অন্যদিকে সংসারের এত জনের ভবিষ্যৎ। দুয়ের মাঝখানে মায়ের হয়তো কিছু বলার বা করার নেই। মুম্বাইয়ের এবারের বিস্ফোরণ বিজয়ের চোখের সামনে অনেকের আসল চেহারা স্পষ্ট করে দিয়েছে। বিজয়ের মুখে বিমর্ষ একটু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। একসময় সুরপতির দিকে তাকিয়ে বলল, আমার যা বলার ছিল বলেছি, তোমাদের কথাও শুনলাম, ভালোই হলো।
এবার কলকাতায় আসার পর বাবা মা তাদের ঘরটা বিজয়কে ছেড়ে দিয়ে ডলির ঘরে চলে গেছে। কটা তো দিন, আবার তারা নিজেদের বেডরুমে ফিরে আসবে। রাত্রিরে খাওয়া দাওয়া চুকিয়ে শুয়ে পড়েছিল বিজয়। সাইরাজ, সদাশিব, নিরঞ্জন এবং অন্যান্যরা যখন তখন ফোন করে। শুধু পদ্মিনীকে বলে দিয়েছে শুধু এই সময়টায়, অর্থাৎ রাত্রিরে 10টার পর সে যেন ফোন করে। তখন বিজয় একাই থাকে। বাড়ির অন্য কারো সামনে সে পদ্মিনীর সঙ্গে কথা বলতে চায় না। আজও আর সব দিনের মতো পদ্মিনীর ফোন এলো। আর কতদিন কলকাতায় থাকবে? লাস্ট মান্থে মুম্বাইয়ের ব্লাস্টের পর সিটির অনেকেই অন্য কোথাও চলে যাবার কথা ভেবেছিল, আমার পাপাও তাই। কিন্তু এখন মুম্বাই অনেকটা নর্মাল হয়েছে। টেররিস্টরা আবার হয়তো হামলা চালাবে, ব্লাস্ট ঘটাবে, কিন্তু কোথায় যাব বলো? এখানেই থাকতে হবে। জঙ্গিদের ভয়ে 1 কোটিরও বেশি লোক তো শহর ফাঁকা করে চলে যেতে পারে না। আমাদের এর মধ্যেই থাকতে হবে। ধীরে ধীরে বিজয় বলল, ঠিকই বলেছ। তুমি এখানে নেই, আমার একেবারেই ভালো লাগছে না। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। বলো কবে আসবে? পদ্মিনীর কণ্ঠস্বরে আকুলতা ফুটে বেরোয়। যদি বাঁচি তো তুমি আমি একসঙ্গেই বাঁচব, মরলে একসঙ্গেই মরব। এবার কলকাতায় আসার পর রোজই তো পদ্মিনীর সঙ্গে কথা হয়, কিন্তু এভাবে এত অধীরতা নিয়ে কখনো বলেনি সে। জবাব দেবার আগেই ফের সে বলে ওঠে, কবে আসছো? কবে কবে কবে? এই প্রিয় নারীটি বহুদিন আগেই তার শ্বাস প্রশ্বাসে জড়িয়ে গেছে। বিজয় ফিরে যাবে সেজন্য সে উন্মুখ হয়ে আছে। বাবা ভাই বোনদের মতো তার সেরকম স্বার্থ নেই। বিজয় তার কাছে থাক, শুধু এটাই সে চায়। এবার কলকাতা আসার পর মৃত্যু ভয়ে মা বাবা ভাই বোনেদের আঁকড়ে ধরতে চেয়েছিল বিজয়। আশ্চর্য, পদ্মিনীর কথা এ কদিন সেভাবে ভাবেনি। বিজয়কে ঘিরে এই মেয়েটির কত যে স্বপ্ন। হঠাৎ প্রবল উতরল এক আবেগ ভাসিয়ে নিয়ে গেল বিজয়কে। যে শহর কয়েক বছর ধরে এক বধ্যভূমি, সেখানে যদি জঙ্গিরা প্রতিদিন 10টা করেও বিস্ফোরণ ঘটায়, তবু পদ্মিনীর মতো পরমাশ্চর্য মেয়েটির জন্য তাকে ফিরে যেতে হবে, যেতেই হবে। মন স্থির করে কাঁপা কাঁপা গলায় বিজয় বলল, 2-1 দিনের ভেতরেই ফিরে যাব। শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণের অন্তিম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।